যেটা আমি বুঝছি সেটা হচ্ছে কি যে ম্যাগনিটিউড হিসেবে নিছে, রুট ওভার দিয়ে যে ওইটা হচ্ছে ম্যাগনিটিউড হিসেবে নিছে, এইভাবে বুঝছিলাম আমি। হ্যাঁ, জিনিসটা কিছুই না, আমি তোমাকে বলি, যদি এক্স এক্সিস কে তুমি রিয়াল এক্সিস ধরো, হ্যাঁ, তাহলে ওয়াই এক্সিস কে তোমার ধরতে হবে ইমাজিনারি এক্সিস। এটাই, তার মানে ওয়াই এক্সিস এর যে ইকুয়েশনটা লিখলা সেটার আগে একটা কি থাকতে হবে, জে থাকতে হবে। তো জে যেহেতু আমরা যেহেতু এখানে ম্যাগনিটিউড নিচ্ছি এর জন্য জে আমরা লিখি না, এটাই, আর কিছুই না। মানে ওয়াই এক্সিস কে ইমাজিনারি ধরা হয়েছে আর এক্স এক্স কে রিয়াল ধরা হয়েছে। ঠিক আছে, ওর অ্যান্সার কি দিতে পারলাম নিলয়? জি স্যার আছে, কিন্তু আই এক্সেল সাইন ফায়ার ওইটা একটু বুঝতে সমস্যা আছে স্যার। আই এক্সেল আই সাইন ফায়ারের, এক্সেল সাইন সাইন ফাইয়ার ফায়ার, জি স্যার। কেন? আচ্ছা, আবার দেখাচ্ছি, আই এক্সেল সাইন ফাইয়ার একটু ভাগ, ওটা ওই অংশটা একটু আলাদাভাবে দেখে চাইলে, আমার মনে হয় এটা সমস্যার কথা না, তারপরেও ওকে। ওকে, এবার দেখাই আই এক্সেল সাইন ফাইয়ার। ভাবো ব্যাপারটা কিরকম ছিল, ছবিটা এমন ছিল, লাইন, ঠিক আছে, ছবিটা ছিল এমন, তাই না? এরপরে কি করলাম আমরা, আবার আমরা এটার সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আঁকাইলাম, যেটার নাম আমরা দিচ্ছি, যেটার নাম আমরা দিচ্ছি আই আই এক্স এল, ঠিক আছে। আচ্ছা, আর এটার নাম ছিল কি, আই আর। আচ্ছা, এখন আই এক্সেল মূলত আমার এই উপাংশের সাথে কোণ উৎপন্ন করছে, মানে এইখানে যে কোণটা উৎপন্ন হয়েছে, খেয়াল করো, এইখানে যে কোণটা উৎপন্ন হয়েছে ফাই আর, এই কোণটা উৎপন্ন হবে কিন্তু এইখানে ফাই আর, ঠিক আছে। তার মানে আমার আই এক্সেল কোণটা উৎপন্ন হয়েছে এই এই বাহুর সাথে, সুতরাং এই বাহুটা হবে আমার আই এক্সেল কস ফাই আর। ঠিক আছে, আর এই বরাবর যে বাহুটা থাকবে এইটা, সেটাকে আমরা বলবো আই এক্সেল সাইন ফাই আর। আই এক্সেল সাইন ফাই আর। তো যখন আমরা ফেজর ডায়াগ্রাম আঁকাই তখন মূলত প্যারালাল কিছু থাকলে সেটাকে সমান বলা যায়। তাহলে দেখো, এই অংশটা আমরা কি বললাম, এই অংশটাকে আমরা বলছি আই আর কস ফাই আর। তাহলে এই বাহুটা, এই বাহুটা এবং এই বাহুটা প্যারালাল বলা যায়, প্যারালাল বলতে পারি আমরা এটা আর এটা। তার মানে এই অংশটা যদি আই এক্সেল সাইন ফাই আর হয়, তাহলে এটাও কি হবে, এটাও সেম হবে, এটাও আই এক্সেল সাইন ফাই আর হবে। আচ্ছা, তাহলে এই অংশটা কি হচ্ছে, এই অংশটা, এই অংশটা এটা এখানে মিলিত হলো, তার মানে এই পুরো পার্টটা কিন্তু আই এক্সেল কস ফাই আর, মাথায় রাখো এই পুরো পার্টটা, কারণ কি এই বাহু এর সাথে কোণ উৎপন্ন করছে, সুতরাং তার উপাংশ হবে এই বরাবর এবং এই অংশটা, এটা হবে তার এক্স উপাংশ, এটা হবে তার ওয়াই উপাংশ। তার মানে ওয়াই উপাংশ কিন্তু শুধুমাত্র এই দাগ বরাবর না, তার থেকে অনেক বেশি। তাহলে আবার যখন আমরা ইকুয়েশন লিখি তখন আমাদের লাগবে এই অংশটা, আমাদের লাগবে শুধু এই অংশ, সুতরাং আমরা এই অংশটা বাদ দিব। এখন এই বাদ দিব কিভাবে, এইটা এবং এইটা দেখছো, এটাকে বাদ দিব। এবার নিলয় আমাকে বলো, বুঝছো কি? জি স্যার, বুঝতে পারছি। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা পরবর্তী টপিকসে চলে যাচ্ছি। পরবর্তীতে আছে থ্রি ফেজ শর্ট ট্রান্সমিশন লাইনস। তো আমরা এতক্ষণ যেটা পড়ছি এটা হচ্ছে সিঙ্গেল ফেজ হিসাব করে আমরা পড়ালেখা করছিলাম।
তো এই থ্রি ফেজ এবং সিঙ্গেল ফেজের মধ্যে পার্থক্য তোমরা খুব ভালোভাবে জানো। এটা হচ্ছে তিনটা সিঙ্গেল ফেজকে যদি আমরা নেই তাহলে সেটাকে থ্রি ফেজ সিস্টেম বলা যায়। তার মানে আলাদা আলাদা ভাবে যদি আমরা অ্যানালাইসিস করি প্রত্যেকটা সিঙ্গেল ফেজকে, তাহলেও আমরা থ্রি ফেজের একটা আউটপুট পাবো এবং থ্রি ফেজের তিনটা ফেজ থাকবে। ওকে, তাহলে ছবিটা একই দেখতে পাচ্ছ, এটা একটা সিঙ্গেল ফেজের ছবি। এখানে বলা হচ্ছে যে এটা আমার ভিআর রিসিভিং এন্ড ভোল্টেজ, এটা আমার সেন্ডিং এন্ড ভোল্টেজ, এটা আমার কারেন্ট, এটা আমার রোধ, এটা আমার ইন্ডাকটেন্স। ঠিক আছে, এরকম প্রত্যেকটার জন্য। এবং এটাকে নিউট্রাল, নিউট্রাল মানে কি তিনটা তিনটা ফেজই এসে একটা জায়গায় মিলিত হবে, এটা হচ্ছে সেই নিউট্রাল লাইন, এই জায়গায় এরা মিলিত হয়। ঠিক আছে, আচ্ছা এখানে বলা হয়েছে ওয়ান ফেজ অনলি দেয়ার ফর এক্সপ্রেশন ফর রেগুলেশন, এগুলো সব সিঙ্গেল ফেজে বের করা হয়, তারপর তাকে 3 দিয়ে গুণ করে থ্রি ফেজ সিস্টেমে প্রকাশ করা হয়। ওকে, কিছুই না, তার মানে সিঙ্গেল ফেজ যদি আমরা বের করতে পারি তাকে 3 দিয়ে গুণ করে নিলে আমরা থ্রি ফেজ বের করতে পারবো। তাহলে এখন বলা হচ্ছে ইফেক্ট অফ লোড পিএফ অন রেগুলেশন এন্ড এফিসিয়েন্সি। রেগুলেশন কি ছিল? সেন্ডিং এন্ড ভোল্টেজ মাইনাস রিসিভিং এন্ড ভোল্টেজ ডিভাইডেড বাই রিসিভিং এন্ড ভোল্টেজ। তাহলে আমরা সেন্ডিং এন্ড ভোল্টেজের অ্যাপ্রক্সিমেট যে ইকুয়েশন সেটা আমরা মাত্র দেখে আসলাম, সেটা হচ্ছে ভিআর প্লাস আইআর কস ফাই আর প্লাস আইএক্সএল সাইন ফাই আর, এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট ইকুয়েশন। তাহলে সেখান থেকে যদি ভিআর বাদ দিই তাহলে 2 ভিআর বাদ, শুধুমাত্র থাকে আইআর কস ফাই আর প্লাস আইএক্সএল সাইন ফাই আর ডিভাইডেড বাই ভিআর ইনটু 100। এটা ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরের ক্ষেত্রে। যদি এটা লিডিং পাওয়ার ফ্যাক্টর হয় তাহলে এখানে এই সাইনটা শুধুমাত্র চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এবার কি বলছো, the following conclusions can be drawn from the above expressions. When the load power factor is lagging or unity such leading that IR cos phi r is greater than IXL sin phi r, then voltage regulation is positive. Receiving end voltage VR will be less than the sending end voltage VS. তার মানে যদি এমন হয় যে সেটা ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর, মানে আমার লোডটা যদি ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর বা ইউনিটি মানে ল্যাগিং লোড বা ইউনিটি লোড হয় তাহলে আমার ভোল্টেজ রেগুলেশন পজিটিভ হবে। অথবা যদি লিডিং লোড হয়, যে ক্ষেত্রে আইআর কস ফাই আর এর মান আইএক্সএল সাইন ফাই আর এর মানের চেয়ে বড়, সেক্ষেত্রেও সেটা পজিটিভ হবে। ঠিক আছে, লিডিং এর ক্ষেত্রে শর্তটা কি? আইআর কস ফাই আর ইজ গ্রেটার দেন আইএক্সএল সাইন ফাই আর যদি হয় তাহলে সেটা পজিটিভ হবে, এছাড়া নেগেটিভ ভোল্টেজ রেগুলেশন পাওয়া যাবে। For a given VR and I, the voltage regulation of the line increases with the decrease in power factor for lagging loads. তার মানে ল্যাগিং লোডের পাওয়ার ফ্যাক্টর যদি কমে যায় তাহলে ভোল্টেজ রেগুলেশন বেড়ে যাবে। ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং লোডের যদি পাওয়ার ফ্যাক্টর কমে যায় তাহলে ভোল্টেজ রেগুলেশন বেড়ে যাবে। এটা বোঝা যাচ্ছে এই ইকুয়েশনে। চলো এখানে যদি cos phi r এর মান বাড়ে, এই সরি আমার যদি cos phi r এর মান যদি কমে, মানে পাওয়ার ফ্যাক্টর যদি কমে, cos phi r যদি কমে তাহলে উপরের লব যেটা সেটা কমে যাচ্ছে, সেটা কমে যাওয়ার কারণে আমার এবং সাইন ফাই আরটা আবার কি হবে, বেড়ে যাবে। সুতরাং এই মাধ্যমে cos phi r কমা মানে কি আমার সাইন ফাই আর বেড়ে যাওয়া, সাইন ফাই আর বাড়া মানে আমার রিঅ্যাকটিভ কম্পোনেন্ট বেড়ে যাওয়া। তো আমার রিঅ্যাকটিভ কম্পোনেন্ট বেড়ে যাওয়া মানেই হচ্ছে আমার ভোল্টেজ রেগুলেশন বেড়ে যাবে, এবং ভোল্টেজ রেগুলেশন বাড়া আমাদের সিস্টেমের জন্য ভালো না। When the load power factor is leading to this extent that IXL sin phi r is IR cos phi r, ওই যে আমরা বলছিলাম লিডিং পাওয়ার ফ্যাক্টরের ক্ষেত্রে যদি এই শর্ত হয় তাহলে আমার ভোল্টেজ রেগুলেশন পজিটিভ হবে। যদি এই শর্ত হয় তাহলে আমার ভোল্টেজ রেগুলেশন পজিটিভ হবে। কিন্তু যদি এই শর্ত হয় মানে IXL sin phi r is greater than IR cos phi r হয় তাহলে আমাদের ভোল্টেজ রেগুলেশন নেগেটিভ হবে। ঠিক আছে, এবং দেখা যাবে আমার ভিআর এর মান ভিএস এর মানের থেকে বড়। যেহেতু ভোল্টেজ রেগুলেশন নেগেটিভ তার মানে আমার ভিআর এর মান ভিএস এর থেকে বড়, তার মানে রিসিভ হচ্ছে বেশি, দ্যাটস ওয়াই এটা ভোল্টেজ রেগুলেশন নেগেটিভ। আচ্ছা, ফর এ গিভেন ভিআর এন্ড আই দ্য ভোল্টেজ রেগুলেশন অফ দ্য লাইন ডিক্রিজেস উইথ দ্য ডিক্রিজ ইন পাওয়ার ফ্যাক্টর অফ লিডিং লোড। তার মানে বলা হচ্ছে যদি লিডিং লোডের পাওয়ার ফ্যাক্টরও কমে যায় তাহলেও আমার ভোল্টেজ রেগুলেশন, লাইনের ভোল্টেজ রেগুলেশন, ট্রান্সমিশন লাইনের ভোল্টেজ রেগুলেশন বেড়ে যাবে। তার মানে কি আমার লোড পাওয়ার ফ্যাক্টর মানে আমি যে লোডটা ইউজ করি সেটা লিডিং হোক পাওয়ার সেটা ল্যাগিং হোক যাই হোক, তার পাওয়ার ফ্যাক্টর যদি কমে যায় তাহলে আমার ভোল্টেজ রেগুলেশন বেড়ে যাবে। এর জন্য আমরা চেষ্টা করি আমাদের বাসাবাড়ির লোড বা কমার্শিয়াল লোড বা ইন্ডাস্ট্রিয়াল লোড সবগুলো লোড যেন সবসময় ইউনিটির কাছাকাছি থাকে, যেন সবসময় 9.95, 0.9, 0.92 এই লেভেলে যেন থাকে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের ভোল্টেজ রেগুলেশন, আমার লোড পিএফ এর ইফেক্টিভ ভোল্টেজ রেগুলেশন হতো। তার মানে লোড পিএফ যদি কম হয়
তাহলে আমার ভোল্টেজ রেগুলেশন বেড়ে যাবে। তার মানে আমাকে সবসময় লোড পিএফটাকে ইউনিটির কাছাকাছি রাখতে হবে, যতটা ইউনিটির কাছাকাছি রাখতে পারবো তত আমার সিস্টেমের জন্য ভালো। আচ্ছা, এবার কি ইফেক্ট অন ট্রান্সমিশন এফিসিয়েন্সি, দ্য পাওয়ার ডেলিভার টু দ্য লোড ডিপেন্ডস অন আপন দ্য পাওয়ার ফ্যাক্টর PR ইকুয়াল টু VRI cos phi r সিঙ্গেল ফেজের জন্য। তাহলে থ্রি ফেজের জন্য কি হবে, 3 দিয়ে গুণ হবে। আমরা মাত্রই বলছিলাম থ্রি ফেজের ক্ষেত্রে পাওয়ারের সময় ইকুয়েশনে 3 দিয়ে গুণ হবে। তাহলে সেখান থেকে আমরা লিখতে পারি I ইকুয়াল টু P/3 VR cos phi r লেখা যায়। আচ্ছা, তো এবার কি বলছে, it is clear that in each case for a given amount of power to be transmitted P and receiving end power receiving end voltage VR, the load current I is inversely proportional to the load power factor cos theta। দেখো I is inversely proportional to the cos phi r, ঠিক আছে, cos phi r এর সাথে I এর সম্পর্ক ইনভার্সলি প্রপোর্শনাল। তার মানে cos phi r যদি বাড়ে I r কমবে, যদি cos phi r কমে তাহলে I r বাড়বে। Consequently, with the decrease in load power factor, the load current and hence the line losses are increased। যদি কারেন্ট বেড়ে যায়, যদি লোড পাওয়ার ফ্যাক্টর কমে, খেয়াল করো, যদি লোড পাওয়ার ফ্যাক্টর কমে, এটা আমরা অলরেডি প্রথম ক্লাসেই বলে দিছিলাম, তারপর আরেকবার বলতেছি, লোড পাওয়ার ফ্যাক্টর যদি কমে যায় তাহলে কারেন্ট বেড়ে যাবে, লোড কারেন্ট বেড়ে যাবে। লোড কারেন্ট বেড়ে যাওয়া মানে আমার লাইন লস বেড়ে যাওয়া, লাইন লস বেড়ে যাওয়া মানে আমার লস বেড়ে যাওয়া মানে হচ্ছে আমার এফিসিয়েন্সি কম হবে। তাহলে আমরা প্রথম ক্লাসে একটা জিনিস দেখাইছিলাম, একটু তোমাদেরকে দেখাই। প্রথম ক্লাসে ইকুয়েশনটা দেখানো হয়েছিল, এটা হচ্ছে এইটা, ঠিক আছে। এই যে এই কথাটাই বলা হচ্ছে যে যদি লোড পাওয়ার ফ্যাক্টর কমে তাহলে কারেন্ট বাড়বে, কারেন্ট যদি বাড়ে তাহলে আমার ট্রান্সমিশন এফিসিয়েন্সি কমে যাবে, কারণ মূলত এফিসিয়েন্সিটা হচ্ছে আউটপুট ডিভাইডেড বাই আউটপুট প্লাস লস। লস যত বেশি হবে তত আমার এফিসিয়েন্সি কমে যাবে, ঠিক আছে, তত আমার এফিসিয়েন্সি কমে যাবে। তার মানে আমাকে সবসময় মাথায় রাখতে হবে যে লোড পাওয়ার ফ্যাক্টর যেন কখনোই খুব বেশি কমে না যায়, লোড পাওয়ার ফ্যাক্টর যেন কখনোই খুব বেশি কমে না যায়। তাহলে এই যত সূত্র শেখানো হইলো, এই সূত্রগুলোর উপরেই এখন ম্যাথ আছে। তো আমরা ম্যাথের আগে আরেকটা জিনিস পড়ে আসবো আমাদের স্লাইড থেকে। এখানে ম্যাথ আছে শর্ট ট্রান্সমিশন লাইনের, এই ম্যাথগুলো আমাদের করতে হবে। তো এরপরে আসবে মিডিয়াম ট্রান্সমিশন লাইন, অনেকগুলো ম্যাথ দেখতে পাচ্ছ, এবং এই যে আমরা যতগুলো সূত্র শিখলাম অ্যাপ্রক্সিমেট এবং এক্সাক্ট, এই সবগুলোই সূত্রে লাগবে। তার মানে মিডিয়াম ট্রান্সমিশন লাইন, এরপরে ম্যাথ করলে আমাদের ম্যাথের পরে মিডিয়াম ট্রান্সমিশন লাইন। তবে তার আগে আমাদের স্লাইডে একটা টপিকস পড়ে আসতে হবে। আমরা আমাদের স্লাইডে চলে যাচ্ছি এখন। স্লাইডে আমরা আজকে যে টপিকটা পড়বো এটা হচ্ছে জেনারেলাইজড সার্কিট কনস্ট্যান্টস অফ এ ট্রান্সমিশন লাইন। জেনারেলাইজড সার্কিট কনস্ট্যান্টস অফ এ ট্রান্সমিশন লাইন। ওকে, ওকে, ঠিক আছে। তো খেয়াল করো, আমাদের যে ট্রান্সমিশন লাইন ছিল সিঙ্গেল ফেজ ট্রান্সমিশন লাইন, সরি শর্ট ট্রান্সমিশন লাইন, তার ক্ষেত্রে আমরা কি বলছিলাম, এটা হচ্ছে আমার রিসিভিং এন্ড ভোল্টেজ, এটা আমার সেন্ডিং এন্ড ভোল্টেজ, এটা আমার সেন্ডিং এন্ড কারেন্ট, এটা আমার রিসিভিং এন্ড কারেন্ট। তো এটা আমরা যেটা করব, জেনারেলাইজ সার্কিট কনস্ট্যান্টস অফ এ ট্রান্সমিশন লাইন ABCD প্যারামিটারস। এটা এই মূলত টু পোর্ট নেটওয়ার্ক তোমাদের পড়ানো হয়ে থাকতে পারে, যদি না হয় তাও এটা খুব সহজ একটা টপিক, আশা করি তোমাদেরকে আমি বুঝাতে পারবো। তো বলা হচ্ছে কি ABCD প্যারামিটারস also known as chain or transmission line parameters are generalized circuit constants used to help model transmission lines. More specifically, ABCD parameters are used in two-port network representation of a transmission line. তার মানে আমরা যদি একটা ট্রান্সমিশন লাইনকে টু পোর্ট নেটওয়ার্কের মাধ্যমে প্রকাশ করতে চাই তাহলে ABCD প্যারামিটারগুলো আমাদের জানতে হবে। The circuit of such a two-port network is shown below. এই ছবিটাই হচ্ছে মূলত আমার এই টু পোর্ট ট্রান্সমিশন লাইনের রিপ্রেজেন্টেশন, যেখানে এটা VS, এটা VR, IS, IR, এটা ট্রান্সমিশন লাইন, ঠিক আছে। আচ্ছা, তো কি বলা হচ্ছে, দ্য মেজর সেকশন অফ পাওয়ার সিস্টেম ইঞ্জিনিয়ারিং ডিলস ইন দ্য ট্রান্সমিশন অফ ইলেকট্রিক্যাল পাওয়ার ফ্রম ওয়ান প্লেস, উদাহরণস্বরূপ জেনারেটিং স্টেশন টু অ্যানাদার, সাবস্টেশনস অর রেসিডেন্সিয়াল হোমস উইথ ম্যাক্সিমাম এফিসিয়েন্সি। মানে কি, যতটা বেশি ম্যাক্সিমাম এফিসিয়েন্সি দিয়ে আমরা
এই পাওয়ারকে ট্রান্সমিট করে থাকি। এটাই হচ্ছে আমাদের পাওয়ার সিস্টেম ইঞ্জিনিয়ারিং। So it's important for power system engineers to be thorough with the mathematical modeling of how this power is transmitted. তার মানে আমাদেরকে খুব ভালোভাবে জানতে হবে, বুঝতে হবে কিভাবে এই পাওয়ারগুলো ট্রান্সমিট হয়। ABCD parameters and the two-port model is used to simplify these complex calculations. ABCD parameter আসলে এই কমপ্লেক্স ক্যালকুলেশন গুলোকে খুব সহজ করে দেয়। As the name suggests, a two-port network consists of an input port PQ and output port RS. In any four-terminal network, linear, passive, bilateral network, the input voltage and input current can be expressed in terms of output voltage and output current. তার মানে ইনপুট ভোল্টেজ এবং ইনপুট কারেন্টকে আমরা চাইলে বা সবসময় আসলে আউটপুট ভোল্টেজ এবং আউটপুট কারেন্ট দ্বারা প্রকাশ করা যায়। এবং আমরা কি বললাম, ইনপুট পোর্টের নাম হচ্ছে পিকিউ, আউটপুট পোর্টের নাম হচ্ছে আরএস। আচ্ছা, তো দেখা যাচ্ছে ইচ পোর্ট হ্যাজ টু টার্মিনালস টু কানেক্ট ইটসেলফ টু দ্য এক্সটার্নাল সার্কিট, thus it is essentially a two port or four terminal circuit. টু পোর্ট মানে এটা একটা পোর্ট, পিকিউ হচ্ছে একটা পোর্ট, আর আরএস হচ্ছে একটা পোর্ট। ঠিক আছে, পোর্ট বলতে মূলত বোঝানো হচ্ছে ভাবো সকেট। যদি আমি খুব সহজে বুঝাতে চাই, সকেটে কয়টা টার্মিনাল থাকে? দুটো টার্মিনাল থাকে, একটা পজিটিভ টার্মিনাল, একটা নেগেটিভ টার্মিনাল, কিন্তু ওটাকে আমরা একটা পোর্ট বলি। একটা পোর্ট, দুটো টার্মিনাল। তার মানে এটা হচ্ছে আমার আউটপুট পোর্ট, এটা হচ্ছে আমার ইনপুট পোর্ট। তো কি বলা হচ্ছে, সাপ্লাই এন্ড ভোল্টেজ ভিএস, সাপ্লাই এন্ড কারেন্ট আইএস। আমরা ইনপুট পোর্ট, যেটা ইনপুট পোর্ট পিকিউ, তার ইনপুট সাপ্লাই ভোল্টেজ, সাপ্লাই এন্ড ভোল্টেজ বা সেন্ডিং এন্ড ভোল্টেজ যাই বলো, সেন্ডিং এন্ড ভোল্টেজ ভিএস, সেন্ডিং এন্ড কারেন্ট আইএস। একইভাবে আউটপুট পোর্ট হচ্ছে আরএস, আউটপুট পোর্ট, দ্যাটস রিসিভিং এন্ড ভোল্টেজ ভিআর, সেন্ডিং এন্ড রিসিভিং এন্ড কারেন্ট হচ্ছে আইআর। আচ্ছা, তো কি বলা হচ্ছে, নাও দা এবিসিডি প্যারামিটারস of transmission line provide the link between supply and receiving end voltage and current. Supply বলতে আসলে সেন্ডিং আর কি, সেন্ডিং এন্ড ভোল্টেজ or current. Considering the circuit elements to be linear in nature, আমরা ধরে নিচ্ছি এই সার্কিটটা লিনিয়ার। তার মানে কি, আমার যদি ভোল্টেজ বাড়ে তাহলে ভোল্টেজের সঙ্গে কারেন্টের যে সম্পর্ক সেটা লিনিয়ার, মানে আইদার ভোল্টেজ বাড়লে কারেন্ট বাড়বে আর ভোল্টেজের সঙ্গে কারেন্ট কমবে। ঠিক আছে, যাই হোক সম্পর্কটা লিনিয়ার হবে, মানে একটার সঙ্গে আরেকটা সম্পর্ক লিনিয়ার হবে। আচ্ছা, that's the relation between the sending and receiving end specifications are given using ABCD parameters by the equations below. দেখো VS equal to কি লেখা হয়েছে, AVR plus VIR, IS equal to লেখা হয়েছে CVR plus DIR। তার মানে হচ্ছে আমরা মাত্রই বলে আসছিলাম যে আমরা চাইলেই ইনপুট কারেন্ট এবং ইনপুট ভোল্টেজকে বা সেন্ডিং এন্ড ভোল্টেজ এবং সেন্ডিং এন্ড কারেন্টকে আউটপুট কারেন্ট এবং আউটপুট ভোল্টেজের মাধ্যমে ইন টার্মস অফ আউটপুট ভোল্টেজ এবং আউটপুট কারেন্ট আমরা প্রকাশ করতে পারি। এবিসিডি হচ্ছে আমার প্যারামিটার। আমরা তাহলে ইকুয়েশনটা লিখতে পারি ভিএস ইকুয়াল টু কেমন হবে, যেমন ভাবে আমরা জানি ভিএস ইকুয়াল টু ইকুয়েশন হচ্ছে ভিআর প্লাস আইআর। ভাবো যদি কোনো আইজেড আর কি বললাম, আইজেড, তাই না, একটা ট্রান্সমিশন লাইনে যে মাত্র পড়ে আসলাম, এটা কি হবে, ভিআর প্লাস আইজেড। যদি অ্যাপ্রক্সিমেট ইকুয়েশন ধরি, তাহলে দেখো আই এর সাথে যে জেড আছে, এই জেডটা হচ্ছে আমার একটা প্যারামিটার, এবং ভিআর এর সাথে আসলে প্যারামিটার নাই কিছু, তার মানে ভিআর এর সাথে ওয়ান আকারে একটা প্যারামিটার আছে। ঠিক আছে, আচ্ছা যাই হোক, এটাই আর কি বুঝাইলাম যে আমরা ধরে নিলাম এ একটা কনস্ট্যান্ট, বি একটা কনস্ট্যান্ট, সি একটা কনস্ট্যান্ট, ডি একটা কনস্ট্যান্ট, যেখানে আমরা ভিএস কে ভিআর এবং আইআর মানে আউটপুট ভোল্টেজ এবং আইআর আউটপুট কারেন্ট দিয়ে প্রকাশ করতেছি। ইন টার্মস অফ আউটপুট ভোল্টেজ আর আউটপুট কারেন্ট প্রকাশ করলাম ভিএস কে, এবং একইভাবে আইএস কেও ইন টার্মস অফ আউটপুট ভোল্টেজ এবং আউটপুট কারেন্ট দিয়ে প্রকাশ করলাম। তো কি বললাম, নাও ইন অর্ডার টু ডিটারমাইন দ্য এবিসিডি প্যারামিটারস অফ ট্রান্সমিশন লাইন, let us impose the required circuit conditions in different cases. আচ্ছা, তো বলা হচ্ছে if we put IR equal to 0, IR বলতে এই আইআরটা হচ্ছে এই আইআর। ঠিক আছে, এই আইআর এর আর যদিও বড় হাতের, এটা যদিও ছোট হাতের, কিন্তু দুটো একই। আমরা যদি ধরে নেই আইআর ইকুয়াল টু 0, যদি আইআর ইকুয়াল টু 0 ধরে নেই, আমরা পাবো A ইকুয়াল টু VS বাই VR। আইআর যদি আমরা 0 ধরে নেই, কিভাবে দেখো, আইআর ইকুয়াল টু 0, ঠিক আছে, এই ইকুয়েশনে বসাইলাম। আইআর ইকুয়াল টু 0 যদি বসাই, তাহলে B ইনটু 0 ইকুয়াল টু 0,
তাহলে a ইকুয়াল টু কি হয়ে যাবে vs বাই vr হয়ে যাবে। তাহলে দেখো a ইকুয়াল টু vs বাই vr, hence a is the voltage increased at the sending end per volt at the receiving end when receiving end is open। তার মানে কি রিসিভিং এন্ড ভোল্টেজকে যদি আমরা রিসিভিং এন্ড ভোল্টেজ যদি ওপেন হয় তাহলে আমরা সেন্ডিং এন্ড ভোল্টেজ vs হচ্ছে আমার a, ইট ইজ ডাইমেনশনলেস। ডাইমেনশনলেস কেন হবে? এর এরও একক v, এরও একক v, সুতরাং এর ডাইমেনশন হচ্ছে 0। তার মানে যেহেতু দুটো ভোল্ট কাটা যায় তার মানে এটা একটা কনস্ট্যান্ট হবে। ইফ উই বিট v ইকুয়াল টু 0 এট ইকুয়েশন 1 উই গেট ভি আর, আর কি এখানে ভি আরটা দেখা যাচ্ছে না, আমি দেখাচ্ছি ভি আর। ঠিক আছে, এটা হচ্ছে ভিআর। ইফ উই পুট ভিআর ইকুয়াল টু 0 ইন ইকুয়েশন 1, তার মানে যদি আমরা ইকুয়েশন 1 এ ভিআর এর মান 0 বসাই, দেখো ইকুয়েশন 1 কোথায়, যদি এখানে আমরা ভিআর এর মান 0 বসাই তাহলে আমরা v ইকুয়াল টু কি পাবো, vs ডিভাইডেড বাই আইআর পাবো, vs ডিভাইডেড বাই আইআর পাবো। দেখো vs ডিভাইডেড বাই আইআর যদি ভিআর এর মান 0 বসাই, তার মানে b ইন্ডিকেটস দা ইম্পিডেন্স। দেখো ভোল্টেজ বাই কারেন্ট, তার মানে কি এটা একটা ইম্পিডেন্স, তার মানে b indicates the impedance of the transmission line when the receiving terminals are short circuited। তার মানে রিসিভিং এন্ড টার্মিনাল যখন শর্ট সার্কিট করা হয় তখন আমরা b এর মানটা পাবো। দিস প্যারামিটার ইজ referred to as transfer impedance। তার মানে আমরা a পাইলাম কি ডাইমেনশনলেস, b পাইলাম একটা ইম্পিডেন্স, ঠিক আছে, ট্রান্সফার ইম্পিডেন্স। এবার সি এর মান বের করতে চাই, তাহলে সি এর মান যদি আমরা বের করতে চাই তাহলে আবার কি করতে হবে, আইআর ইকুয়াল টু 0 বসাইতে হবে। আইআর 2 নাম্বার ইকুয়েশনে আইআর ইকুয়াল টু 0 বসাই তাহলে সি ইকুয়াল টু পাবো আইএস ডিভাইডেড বাই ভিআর। তাহলে সিএস পাবো, সি ইকুয়াল টু পাবো আইএস ডিভাইডেড বাই ভিআর। তাহলে কি সিএস ইজ দ্য কারেন্ট ইন অ্যাম্পিয়ার্স ইনটু দ্য সেন্ডিং এন্ড পার ভোল্ট অন ওপেন সার্কিটেড রিসিভিং এন্ড, ইট হ্যাজ দ্য ডাইমেনশন অফ অ্যাডমিটেন্স। দেখো ভি বাই আই ইকুয়াল টু ইম্পিডেন্স, তাহলে আই বাই ভি ইকুয়াল টু হবে অ্যাডমিটেন্স, তাহলে তার উল্টাটা হবে, ইম্পিডেন্সের উল্টাটা হচ্ছে অ্যাডমিটেন্স। তাহলে সি হচ্ছে একটা অ্যাডমিটেন্স, এবং সি কখন আমরা পাবো, সি পাবো তখনই যখন আমার রিসিভিং এন্ডটা ওপেন সার্কিট করা থাকবে, ঠিক আছে। আচ্ছা, এবার ডি এর যদি ভ্যালু বের করতে চাই, ডি এর ভ্যালু বের করার জন্য আমাকে কি করতে হবে, ভিআর ইকুয়াল টু 0 বসাইতে হবে কোন ইকুয়েশনে, 2 নাম্বার ইকুয়েশন। তাহলে আমরা পাবো ডি ইকুয়াল টু আইএস ডিভাইডেড বাই আইআর, এবং আইএস ডিভাইডেড বাই আর, আইআর মানে এটা একটা ডাইমেনশনলেস, তাহলে ডি ইজ দ্য কারেন্ট ইন অ্যাম্পিয়ার্স ইনটু দ্য সেন্ডিং এন্ড পার অ্যাম্প টু দ্য শর্ট সার্কিট রিসিভিং এন্ড, ইট ইজ ডাইমেনশনলেস। তার মানে যখন রিসিভিং এন্ড শর্ট সার্কিট করা থাকবে তখন আমরা ডি এর মানটা পাবো। তাহলে এখান থেকে আমরা যদি এটা কনক্লুশন করতে চাই তাহলে আমার এ ইকুয়াল টু কি পাইলাম, ভিএস বাই ভিআর, যেটাকে আমরা বলবো ভোল্টেজ রেগুলেশন, যার ইউনিট হচ্ছে ইউনিটলেস, তার মানে তার কোনো ইউনিট নাই। বি ইকুয়াল টু পাবো ভিএস বাই আইআর, যেটা হচ্ছে শর্ট সার্কিট রেজিস্ট্যান্স, যার একক হচ্ছে ইম্পিডেন্স, মানে ওহম বলতে পারো, ঠিক আছে, ইম্পিডেন্সের একক। সি হচ্ছে আইএস বাই ভিআর, যেটা হচ্ছে ওপেন সার্কিট কন্ডাক্টেন্স, কন্ডাক্টেন্সের একক হচ্ছে মোহো বা সিমেন্স। আর বি হচ্ছে আইএস বাই আইআর, সেটা হচ্ছে কারেন্ট রেশিও, যেটা একক হচ্ছে ইউনিটলেস। তাহলে আমরা একটা শর্ট সার্কিট টার্মিনালের ক্ষেত্রে বা শর্ট সার্কিট লাইনের ক্ষেত্রে আমরা যে ইকুয়েশনটা জানি সেটা হচ্ছে ভিএস ইকুয়াল টু ভিআর প্লাস আইআর জেড, এবং আমরা জানি আইএস ইকুয়াল টু আইআর, তাই না? আমরা গত ক্লাসে পড়ছি যে আমাদের সেন্ডিং এন্ড কারেন্ট এবং রিসিভিং এন্ড কারেন্টকে আই ধরে নেওয়া হয়, তার মানে আইএস এবং আইআর সমান, এবং ভিএস ইকুয়াল টু কি, ভিআর প্লাস আইআর জেড। আইআর জেড, জেড বলতে হচ্ছে আই প্লাস জে এক্স অথবা আর প্লাস, সরি, জেড ইকুয়াল টু আর প্লাস জে এক্স, ঠিক আছে। তাহলে এখন যদি আমরা কম্পেয়ার করি, এটাকে যদি 1 নাম্বার ইকুয়েশনে বসাই, ভিআর ইকুয়াল টু, যদি আমরা ভিএস কে যদি আমরা 1 নাম্বার ইকুয়েশনে বসাই এবং এই আইএস ইকুয়াল টু আইআর কে যদি 2 নাম্বার ইকুয়েশনে বসাই, কম্পেয়ার যদি করি, তাহলে দেখো আমরা কি লিখছিলাম, ভিএস ইকুয়াল টু এভিআর প্লাস বিআইআর, তাই না? এভিআর প্লাস বিআইআর, তাহলে দেখো ভিআর এর সাথে কি আছে, শুধু 1 আছে, ভিআর এর সাথে
এ আছে তার মানে এখানে আছে 1, তার মানে এ এর মান আমরা বলতে পারি 1। এবং বি বলতে কি বোঝাচ্ছি, বি আই আর, তার মানে বি হচ্ছে জেড। দেখো বি ইকুয়াল টু জেড। এবার সেকেন্ড ইকুয়েশনটা কি ছিল, আইএস ইকুয়াল টু সি ভিআর প্লাস ডি আই আর। সি ভিআর, দেখো এখানে ভিআর এর কোনো টার্ম নাই, তার মানে সি এর মান 0, 0 সঙ্গে ভিআর গুণ করলে 0 পাওয়া যায়। এবং ডি আই আর, তার মানে আই এর সাথে 1 গুণ করলে আমরা ডি পাবো, তাহলে ডি ইকুয়াল টু 1। তাহলে আমরা বলতে পারি as we know that the constant ABCD are mathematically related to the passive network as AD minus BC equal to 1। তার মানে যদি AD minus BC equal to আমার 1 হয় তাহলে আমরা বুঝবো আমাদের ইকুয়েশন যেটা আমরা বসাইলাম সেটা ঠিক আছে। তাহলে এখানে দেখো A এর মান 1, B এর মান Z, C এর মান 0, D এর মান 1 যদি আমরা এখানে বসাই, তাহলে AB মানে 1 into 1 মানে 1 minus Z into 0 মানে 0, তার মানে 1। তার মানে এটা আমাদের ম্যাথমেটিক্যালি প্রুভড। তার মানে আমাদের ABCD যে প্যারামিটার বের করলাম শর্ট ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে, এটা ঠিক আছে। আচ্ছা, তো এখন কি বলছে, ভোল্টেজ রেগুলেশন অফ শর্ট ট্রান্সমিশন লাইন, এই কথাটা মানে এবার হচ্ছে এই আমরা তো দেখেই আসলাম ভোল্টেজ রেগুলেশন ইকুয়েশন ছিল আইআর কস ফাই আর প্লাস আইএক্সএল সাইন ফাই আর ফর হচ্ছে ল্যাগিং লোডের ক্ষেত্রে ডিভাইডেড বাই ভিআর। তো এখন বলা হচ্ছে যদি এমন হয় যে আমার ভিএসটাকে আমরা ধরলাম ভিএস এবং রিসিভিং এন্ড যে ভোল্টেজ সেটাকে আমরা মানে কি বলবো এটাকে, সো দ্য ভ্যালুজ ক্যালকুলেটেড আর কারেক্ট ফর এত, মানে আমাদের ক্যালকুলেশন ঠিক আছে। আচ্ছা, এক নম্বর ইকুয়েশন থেকে আমরা যেটা পাই ভিএস ইকুয়াল টু এ বিআর প্লাস বিআইআর when IR equal to 0, তার মানে রিসিভিং এন্ড কারেন্ট যখন 0, তার মানে যখন এটা ওপেন সার্কিট হয়ে থাকে, যখন আমার রিসিভিং এন্ড ওপেন সার্কিট হয়ে থাকে তখন আমরা পাই ভিআর প্রাইম ইকুয়াল টু ভিএস বাই এ। তার মানে যখন আমার আইআর ইকুয়াল টু 0 তখন ভিএস ইকুয়াল টু এ ভিআর হয়ে যায়। তো আমরা যদি এই ভিআর এর মান বের করতে চাই সেটাকে আমরা লিখতে পারি ভিএস বাই এ। ভিএস বাই এ সেটা কি, আমার সেন্ডিং এন্ড ভোল্টেজ। সেন্ডিং এন্ড ভোল্টেজকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি। কোন ক্ষেত্রে, নো লোড ক্ষেত্রে। নো লোডে যখন রিসিভিং এন্ড ভোল্টেজ নো লোডে, সরি সেন্ডিং এন্ড না, রিসিভিং এন্ড ভোল্টেজ নো লোডের ক্ষেত্রে, তাহলে আমরা সেখানে অ্যাজ পার দ্য ডেফিনেশন অফ ভোল্টেজ রেগুলেশন অফ পাওয়ার ট্রান্সমিশন লাইন আমরা লিখতে পারি ভিএস ডিভাইডেড বাই এ মাইনাস ভিআর ডিভাইডেড বাই ভিআর। তো এটা আসলে আমাদের আপাতত আমরা যে ইকুয়েশনটা শিখে রাখছি আইআর কস ফাই আর প্লাস আইএক্সএল সাইন ফাই আর, সেটা আমাদের জানলেই হবে। এই ইকুয়েশনটা বোঝার জন্য আমরা একটু সময় পাবো। আচ্ছা, ট্রান্সমিশন এফিসিয়েন্সি আমরা থ্রি ফেজের ক্ষেত্রে অলরেডি এটা দেখাইছি, এটা কয়েকবার দেখানো হয়ে গেছে। এফিসিয়েন্সি ইকুয়াল টু আউটপুট ডিভাইডেড বাই আউটপুট প্লাস লস। তাহলে আউটপুট হচ্ছে আমার পাওয়ার রিসিভড এট রিসিভিং এন্ড, রিসিভিং এন্ড তার মানে রিসিভিং এন্ড ডিভাইডেড বাই পাওয়ার রিসিভড এট রিসিভিং এন্ড প্লাস 3 স্কয়ার আইআর স্কয়ার আর। ঠিক আছে, এরপরে যেটা আসছে সেটা হচ্ছে আমার ম্যাথমেটিক্যাল সমস্যা। ম্যাথমেটিক্যাল সমস্যাটা আমাদের ডিকে মেথা থেকে পড়তে হবে। আমরা যেই টপিক সরি যে ইকুয়েশন গুলো এতদিন দেখে আসলাম শর্ট ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে, সেটাই হচ্ছে আমাদের এই ম্যাথ। তো ম্যাথ হচ্ছে আমাদের করতে হয়, এখানে 9টা অঙ্ক আছে শর্ট ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে। আমরা যদি ভালোভাবে বুঝতে চাই তাহলে আমাদেরকে এই ম্যাথগুলো করতে হবে। ঠিক আছে, তো কারো যদি কোনো কোশ্চেন থাকে করতে পারো। কারো যদি কোনো কোশ্চেন থাকে করতে পারো। কারো যদি কোনো না স্যার, কোশ্চেন থাকে বুঝতে পারছি। করতে পারো। সবাই বুঝতে পারছো? জি স্যার। আমার আছে জি কোশ্চেন একটা। হ্যাঁ বলো নিলয়। সো কোশ্চেন হচ্ছে কি যে লোড পাওয়ার ফ্যাক্টরের সাথে আপনার ওই যে ইয়ার সম্পর্কটা, ভোল্টেজ রেগুলেশনের সম্পর্কটা, ওইটা যদি একটু ব্যাখ্যা করতেন। লোড পাওয়ার ফ্যাক্টরের সাথে ভোল্টেজ রেগুলেশন। ভোল্টেজ রেগুলেশন, আচ্ছা ব্যাখ্যা করতেছি।
আচ্ছা, আমি স্ক্রিনটা শেয়ার করি। আচ্ছা দেখো, এখানে যেটা বলা হচ্ছে লোড পাওয়ার ফ্যাক্টর হচ্ছে কস ফাই আর। ঠিক আছে, লোড পাওয়ার ফ্যাক্টরটা হচ্ছে কস ফাই আর। যদি এটার মান কমে যায়, আই আর কস ফাই এর মান যদি কমে যায়, তার মানে আমার আই এক্সেল সাইন ফাই এর মানটা কিন্তু বেড়ে যাবে। সেটা আমরা একটা ছবি দিয়ে বুঝাই। বেটার আমরা একটা ছবি দিয়ে বুঝাই। আমরা যে ছবিটা আঁকাইছিলাম, এটা ছিল ভিআর, এটা ছিল আইআর। আচ্ছা দেখো, এটার অ্যাঙ্গেল যত কম হবে, কজের অ্যাঙ্গেল যত কম হবে, তত আমার পাওয়ার ফ্যাক্টর ভালো। ঠিক আছে, কজের অ্যাঙ্গেল যত বেশি হবে, তত আমার পাওয়ার ফ্যাক্টর কম। ঠিক আছে, কজ যত কম তত আমার পাওয়ার ফ্যাক্টর বেশি। তার মানে যদি এমন হয় ইউনিটি পাওয়ার ফ্যাক্টরের ক্ষেত্রে ছবিটা হবে কেমন, ভিআর যেই বরাবর থাকবে আইও সেই বরাবর থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে ইউনিটি পাওয়ার ফ্যাক্টরের ক্ষেত্রে, এটা আই, এটা আমার ভিআর। তাহলে সেক্ষেত্রে আই আরটা কোন দিকে হবে, আই আরটা হবে এই বরাবর, আই এক্সেলটা হবে এই বরাবর। আমি ইউনিটিটা আঁকাচ্ছি আর বোঝানোর জন্য। এটা হবে আমার ভিএস, এটা হচ্ছে ইউনিটি পাওয়ার ফ্যাক্টরের ছবি। ভিএস, এটা আমার ভিআর, এই অংশটা হচ্ছে আমার আইআর, এই অংশটা হচ্ছে আমার আইআর, এই অংশটা হচ্ছে আমার আই এক্স এল। সবাই একটু বুঝে নিও, কোশ্চেনটা ভালো কোশ্চেন। ঠিক আছে, এটা হচ্ছে ইউনিটি পাওয়ার ফ্যাক্টর। তার মানে আইআর এবং আই এবং ভিআর এর মধ্যে কোনো অ্যাঙ্গেল ডিফারেন্স নাই, তারা একই লাইনে। আচ্ছা, এখন ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরের ক্ষেত্রে কি হচ্ছে, আই ভিআর হচ্ছে এটা, এটা হচ্ছে আমার বাবা আই, এটা এটা বাবা আমার আই বার, আমি আর কি বোঝানোর জন্য বলতেছি। তাহলে এই আইআর এর জন্য, আয়ের জন্য আমার আইআরটা হবে কেমন, আমার আইআরটা এমন হবে, মানে খুব কম অ্যাঙ্গেল উৎপন্ন হবে এখানে, খুবই কম অ্যাঙ্গেল উৎপন্ন হবে। এবং এই কারণে আমার এই অংশটা পাবো কি আইআর কস ফাই আর, আর এই অংশটা পাবো আইআর সাইন ফাই আর। ওকে, আচ্ছা এরপরে কি হবে, এখান থেকে আবার আই এক্সেল আঁকাবো। আই এক্সেল এর করেসপন্ডিং আই এক্সেল অ্যাঙ্গেলটা এখানে, তার মানে আই এক্সেল করেসপন্ডিং, এটা হচ্ছে আই এক্সেল এর কজ। ঠিক আছে, আমি সি লিখতেছি শুধু কজ, আর এটা হচ্ছে তার সাইন, আর এটা আইআর এর কজ, আর এই অংশটা হচ্ছে আইআর এর সাইন। ঠিক আছে, আচ্ছা এখন যদি পাওয়ার ফ্যাক্টর কমে যায়, মানে কস ফাইয়ার যদি কমে যায়, তার মানে ফাইয়ারের মান কিন্তু বেড়ে গেছে। তাহলে দেখো ফাইয়ারের মানটা, তার মানে আই, আমার এটা হবে এরকম, আমার এই ছবিটা হবে আই আই বার আর। তাহলে আই বার আর এর জন্য আমার করেসপন্ডিং, এটা হবে তার সাইনের অংশ, এটা হবে তার কজের অংশ। ঠিক আছে, আচ্ছা এবার এটার জন্য আমার আই এক্সেল আঁকাইতে হবে। এটার আই এক্সেলটা ভাবো ধরলাম যে এই বরাবর। ঠিক আছে, এই বরাবর। এটা তাহলে কি, এটাকে আমরা বলবো আই বার এক্স এল। ঠিক আছে, এবার এই দুটো ছবি থেকে তুমি বুঝতে পারবা। দেখো আমরা যদি এখানে ডায়াগ্রাম আঁকাই, দেখো এটার ক্ষেত্রে মানে আই এর জন্য ভিএস এর এই ছবিটা হচ্ছে এটা, তার মানে ভিএসটা আমরা পাচ্ছি এটা আই এর জন্য, আর এটা পাচ্ছি কিসের জন্য, আই বারের জন্য আমরা ভিএস পাচ্ছি এটা। তাইলে তুমি ফেজর ডায়াগ্রাম দিয়ে আর কি বুঝতে পারতেছো, এটাকে আমরা বললাম যে ভিএস বার, এটাকে আমরা বললাম ভিএস বার। তো তুমি দেখো তো কোনটা বড়, ভিএস বড় না ভিএস বার বড়, নিলয় ফেজর ডায়াগ্রাম থেকে কোনটা বড় মনে হচ্ছে? ভিএস বড়। ভিএস বড়, হ্যাঁ। তার মানে কি আমার সেন্ডিং এন্ড ভোল্টেজটা বড়। ঠিক আছে, রিসিভিং এন্ড ভোল্টেজ কিন্তু যা ছিল তাই, রিসিভিং এন্ড ভোল্টেজে কোনো সমস্যা নাই, রিসিভিং এন্ড ভোল্টেজ নিয়ে কারো কোনো মাথা ব্যথাও নাই, কিন্তু আমার ভিএস বারটা বড়। এখন এই ভিএস বারটা যেহেতু কমে গেল, ভিএস বারটা কমে যাওয়ার কারণে আমার ভোল্টেজ রেগুলেশনটা বেড়ে যাবে। কিভাবে, কারণ হচ্ছে আমার যেই এই আই বার এক্সেল আঁকাইলাম, সেই আই বার এক্সেল এর আবার
সেই আই বার এক্সেল এর আবার এখানে একটা কজ কোসাইন পাবো এবং এই অংশ বরাবর তার সাইন পাবো। তার মানে তার সাইন নিয়ে আসলে কোনো সমস্যা নাই, তার কোসাইন নিয়ে সমস্যা। ঠিক আছে, এবার দেখো তার এই যে কোসাইন অংশ সেটা কতটুকু, এখান থেকে এই অংশ পর্যন্ত হচ্ছে তার কোসাইন অংশ। তার মধ্যে আমাকে বাদ দিতে হচ্ছে কি আইআর এর যে সাইন পার্ট আছে তার ম্যাক্সিমাম পার্টটাই আমাকে বাদ দিতে হচ্ছে। তার মানে এখানে আমার অংশ থাকতেছে শুধুমাত্র একটু, আমার লাগবে শুধুমাত্র এই অংশটুকু। এটা কিসে, আই এক্সেল এর অ্যাক্টিভ কম্পোনেন্ট, আই এক্সেল এর অ্যাক্টিভ কম্পোনেন্ট, আর এই অংশটা হচ্ছে আই এক্সেল এর রিঅ্যাক্টিভ কম্পোনেন্ট। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রথম যে পার্টটা ছিল সেই পার্টটা কিন্তু মোটামুটি যদি আমরা সেমই রাখি ছবিতে, আমাদের মূলত সমস্যাটা দাঁড়াচ্ছে রিঅ্যাক্টিভ কম্পোনেন্টে। তার মানে রিঅ্যাক্টিভ কম্পোনেন্ট যখন আমার বেড়ে যাবে তখন আমার ইকুয়েশনের উপরের যে পার্টটা আছে আই এক্সেল সাইন ফাই সেটা কিন্তু অনেক বেড়ে যাচ্ছে। তো আই এক্সেল সাইন ফাই যদি বেড়ে যায়, আমার যে ইকুয়েশনটা ছিল সেই ইকুয়েশনটা কি ছিল দেখো, আই এক্সেল সাইন ফাই আর কমে গেল কি আই আর কস ফাই আর কমলো, তার সাথে আই এক্সেল সাইন ফাই আর বাড়লো। তার মানে কি এই অংশটা পুরোপুরি বেড়ে যাচ্ছে এবং এটা অনেকখানি বেড়ে যাচ্ছে। তুমি এই ফেজর ডায়াগ্রাম দিয়ে বুঝতে পারতেছো। আই আর হয়ে গেল, আই আর যে কস ফাই আর সেটা কিন্তু আগের মতোই আছে, কিন্তু আই এক্সেল সাইন ফাই আর যে অংশটা সেটা কিন্তু বেড়ে গেল, হয়ে গেল এটা আই এক্সেল সাইন ফাই আর, না আসলে এটা না, মূলত এই কস ফায়ারটা যদি কমে যায় তাহলে এটা অনেকখানি বেড়ে যাবে। সুতরাং এটা বেড়ে যাওয়ার কারণে ভোল্টেজ রেগুলেশনটা বাড়বে। আমি এটাকে আসলে ফেজর ডায়াগ্রাম দিয়ে বুঝাতে পারতেছি না। ফেজর ডায়াগ্রামের আসলে আমি যেটা বুঝাইছি সেটা দিয়ে হবে না, আর একটু এটা এক্সটেন্ড করে বুঝাইতে হবে। তো আমরা যদি এই অ্যাপ্রক্সিমেটে না যায়, যদি ইনস্ট্যান্টে যাই মানে এক্সাক্টে যাই, এক্সাক্টে গেলে হয়তো বা একটু কিছুটা বুঝতে পারো। সেটা হচ্ছে এই কস ফায়ারের মান যদি কমে যায় তাহলে এই সাইন ফায়ারের মান কিন্তু সেভাবেই বেড়ে যাবে। ঠিক আছে, আবার এই কস ফায়ারের মান কিন্তু কমে গেল তাহলে এটা বেড়ে যাবে। একটু খেয়াল করো, এটা যদি কমে যায় আমার রিঅ্যাক্টিভ পার্টটা, মানে আমার যে পার্টটা সেই পার্টে যদি কস ফায়ার কমে যায় সাইন ফায়ার বেড়ে যায়, তাহলে কি এই পুরো অংশটা কিন্তু কমে যাচ্ছে। এটা কমলো এটা বাড়লো, তার মানে মাইনাস পার্টটা কিন্তু বেড়ে গেল। তাহলে মাইনাস পার্টটা বেড়ে যাওয়ার কারণে আমার রিঅ্যাক্টিভ কম্পোনেন্ট বেড়ে গেল। রিঅ্যাক্টিভ কম্পোনেন্ট বেড়ে যাওয়া মানেই আমার এইখানে যে রিঅ্যাক্টিভ কম্পোনেন্টটা আছে সেটা কিন্তু এই রিঅ্যাক্টিভ কম্পোনেন্টের সঙ্গে এই রিঅ্যাক্টিভ কম্পোনেন্ট কিন্তু দুই এক্সিসে থাকবে, এক এক্সিসে থাকবে না। সুতরাং আমার যে ভিএসটা পাওয়া যাবে সেই ভিএস এর মানটা হয়ে যাবে ছোট, সেই ভিএস এর মানটা হয়ে যাবে আমার বড়, সেই ভিএস এর মানটা হয়ে যাবে বড়। তাহলে ভিএস এর মান যদি বড় হয়ে যায়, এটা কমলো এটা বাড়লো, তাহলে ভিএস এর মানটা হয়ে যাবে বড়। ভিএস এর মান যদি বড় হয়ে যায় তাহলে ভিএস মাইনাস ভিআর এর যে ডিফারেন্স সেটাও আমার বেড়ে যাবে এবং সেই বাড়ার কারণে আমার এই ভোল্টেজ রেগুলেশন বেড়ে যাবে। এটা যদি আমরা একটু ভালোভাবে বুঝতে চাই আমাদেরকে আসলে ম্যাথে যেতে হবে, ম্যাথ করতে হবে। যখন আমরা ম্যাথ করব, ম্যাথমেটিক্যাল টার্মে যখন আমরা এই ভোল্টেজ রেগুলেশন বের করে দেখাবো তখনই আর কি বোঝা যাবে যে আমাদের ভোল্টেজ রেগুলেশনটা আসলে কমতেছে না বাড়তেছে। ঠিক আছে, আমি একটা অঙ্ক খুঁজতেছি যে অঙ্কে আমি আর কি বুঝাতে পারবো যে আমাদের ভোল্টেজ রেগুলেশনটা বেড়ে গেল। আচ্ছা খেয়াল করো 10.3 এটা আমাদের লাস্ট টপ। বাবা আমি এই ম্যাথটা করাই আর কি আজকে ক্লাসটা শেষ করে দেবো। একটু খেয়াল করো, এটা হচ্ছে 10.3। এটা যেহেতু কোশ্চেনটা চলে আসছে কোশ্চেনটার সাপেক্ষে আমি বলতেছি। An overhead three-phase transmission line delivers এত কিলোওয়াট at 22 kilovolt at 0.8 pf lagging. The resistance and reactance of each conductor is 4 ohm and 6 ohm respectively. বলছে সেন্ডিং এন্ড ভোল্টেজ বের করো, পার্সেন্টেজ রেগুলেশন বের করো, ট্রান্সমিশন এফিসিয়েন্সি বের করো। আচ্ছা এখানে কিছু ম্যাথ করছে, এটা তোমাদের মেশিনের একটা ম্যাথের মতোই। এই ম্যাথগুলো তোমরা মেশিনে করছো, তবে ট্রান্সমিশন লাইন আকারে এবার করবা। তো আমি জাস্ট একটা জায়গায় হাত দিতে চাচ্ছি, সেই জায়গাটা হচ্ছে আমাদের ভোল্টেজ রেগুলেশন। দেখো ভোল্টেজ রেগুলেশনে আমার যে ভিআরটা পাচ্ছে সেই ভিআর এর মান হচ্ছে 12,700 এবং ভিএস এর মানটা বের করে নিছে সেটা হচ্ছে 13,820.8 এবং এটার কারণে ভোল্টেজ রেগুলেশনের মান 8.825। ঠিক আছে,
আচ্ছা 1270 কোথা থেকে পেলো? 1270 পাইছে, দেখো 1270 পাইছে যেহেতু আমার রিসিভিং এন্ড ভোল্টেজটা কত 22 কিলো ভোল্ট দেওয়া আছে, এটা 3 ফেজ, তাহলে সিঙ্গেল ফেজে কত হবে? রিসিভিং এন্ড ভোল্টেজ সিঙ্গেল ফেজ 2200 ডিভাইডেড বাই √3, সেখান থেকে 1270 পাওয়া যায়। আচ্ছা এবার আমার আর এর মান দেওয়া আছে, জেড এর মানও দেওয়া আছে, তার মানে 4 প্লাস j6 হবে আমার 4 প্লাস j6 টা হবে আমার জেড এর মান, এই দেখো 4 প্লাস j6। আমার cos phi r এর মান দেওয়া আছে 0.8 cos phi r, তাহলে i এর মান হবে p ডিভাইডেড বাই 3 gr cos থিটা, আমরা কিছু আগে দেখে আসলাম। তাহলে p এর মান হচ্ছে 5000 কিলোওয়াট ডিভাইডেড বাই 3 ইনটু gr ইনটু cos থিটা, সেখান থেকে আমরা i এর মান পাই 164। ঠিক আছে। আচ্ছা এবার আমরা জানি ইকুয়েশনটা কি, ইকুয়েশনটা হচ্ছে vs ইকুয়াল টু vr প্লাস iz, যেহেতু এটা একটা সিরিজ সার্কিট, তাহলে আমরা ফেজর ডায়াগ্রাম এটা অ্যাপ্রক্সিমেট হিসেবে আমরা যদি লিখি তাহলে পাবো এই মানটা। ঠিক আছে, এই মানটা যদি পাই তাহলে তার ম্যাগনিটিউড বের করতে হয় কিভাবে? 13815.2 স্কয়ার প্লাস 393.6 স্কয়ার রুট ওভার করলে আমরা এই 13820.8 ভোল্ট পাই। আচ্ছা এবার কোশ্চেন হচ্ছে যদি এমন হইতো আমার পাওয়ার ফ্যাক্টরের মান 0.8 না হয়ে 0.6 হইতো তাহলে কি হতো? খেয়াল করো, 0.6 যদি হইতো তাহলে আমার এখানে 0.6 এর কারণে এই কারেন্টের মানটা আমার বেড়ে যেত, তাই না? আমার এই কারেন্টের মানটা বেড়ে যেত। আচ্ছা এবার দেখো আই এর যে ফেজরটা বের করছে সেই ফেজরটা কিরকম হয়? আই এর ফেজরটা হচ্ছে আই cos phi r মাইনাস জে sin phi r। যদি এটা ভাবো 0.6 হইতো, সাপোজ যদি 0.6 হইতো তাহলে এটা কি হয়ে যেত? আই বেড়ে যেত, আই এর মান ভাবে 164 থেকে বেড়ে ভাবো 200 হইতো। আমার হাতে যেহেতু ক্যালকুলেটর না, আমি একটা উদাহরণ দিচ্ছি, ভাবো এটা 200 হইতো, তাহলে এটা হয়তো 200 ইনটু cos phi r এর মান হইতো এবার 0.6 আর sin phi r এর মান হইতো এবার 0.8, তার মানে 200 ইনটু 0.6 মাইনাস j 0.8, তার মানে এটা হয়ে যেত 200 ইনটু 0.6 মানে 120, আর এটা হয়তো 160, তার মানে 120 মাইনাস 100 মানে j 160। ঠিক আছে, তাহলে এই মানটা যখন আমরা এই জায়গায় বসাইতাম আমরা কি চেঞ্জ করছি? শুধু পাওয়ার ফ্যাক্টর চেঞ্জ করছি, আর কিছুই চেঞ্জ করি নাই। আচ্ছা যদি এখানে বসাইতাম তাহলে কি হতো? 120 মাইনাস j 160 এবং এটার মান এটাই থাকতো, তাহলে এটার মান দেখো 131 এর জায়গায় হয়তো 120, তার মানে আমার এই যে 524 যে মানটা পাওয়া যাচ্ছে, 524 যে মানটা পাওয়া যাচ্ছে এই মানটা কি হইতো? একটু কমে যাইতো। ঠিক আছে, এই মানটা আর একটু কমে যাইতো, আর এই যে 98.4 এটা হয়ে যেত 120, তার মানে এই মানটা আমার বেড়ে যাইতো। ঠিক আছে। আচ্ছা এবার দেখো একবার আয়ের সাথে মানে এই আয়ের পুরো অংশটার সাথে এই দুটাকে গুণ করার কারণে তার মানে আমার এই রিঅ্যাক্টিভ পার্টটা কমে যাইতো, সরি আমার অ্যাক্টিভ পার্টটা বেড়ে যাইতো এবং রিঅ্যাক্টিভ পার্টটা অ্যাক্টিভ পার্টটা কমে যাইতো, রিঅ্যাক্টিভ পার্টটা বেড়ে যেত। যদি বেড়ে যায় তাহলে আমার এই অ্যাক্টিভ পার্টটা কি হবে? এটা কমে যাবে, রিঅ্যাক্টিভ পার্টটা বেড়ে যাবে। তার মাধ্যমে যেটা দেখা যাবে এটা 13,820.8 আসবে না। যারা এখনো ক্লাসে আছো তাদেরকে বলবো এটা একটু ক্যালকুলেশন করে দেখবা যে এই অঙ্কটা 0.6 দিয়ে করলে কি হয় নিলয় সহ, তাহলে তোমরা দেখবা এটা 13,820 কখনোই আসবে না, এর থেকে কম আসবে। তার মানে আমার যে ভোল্টেজ রেগুলেশন, সরি আমি ভুল বললাম, বেশি আসবে। আমার যে ভোল্টেজ রেগুলেশন সেখানে কিন্তু এই মানটা আরো বড় আসবে, এটা কিন্তু 12,700 থাকবে, এই মানটা আরো বড় আসবে এবং বড় আসার কারণে কিন্তু আমার এই ভোল্টেজ রেগুলেশনের মানটাও বেড়ে যাবে। তো সবার জন্য এই ম্যাথটা সবাই ম্যাথটা করবা, এই ম্যাথটা করে সবাই নেক্সট দিন আর কি আমাকে বলবা যে কারো কোনো সমস্যা আছে কিনা। ঠিক আছে, আমার মনে হয় যে এই ম্যাথটা করলেই নিউলার কোশ্চেনের অ্যান্সার আমরা পেয়ে যাব। তো যারা যারা আসো ক্লাসে সবাই রোল নাম্বার লেখো, আমি একে একে সবার অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিচ্ছি। যদি কারো কোনো কোশ্চেন থাকে, আমি আজকে আলাদাভাবে সবাইকে জিজ্ঞাসা করবো না কিছু, যদি কোনো কারো কোশ্চেন থাকে তোমার রোল যখন আমি বলবো তখন কথা বলবা। ঠিক আছে, যদি কোনো কোশ্চেন থাকে শুধুমাত্র তখনই কথা বলবা, এছাড়া আমি শুধু রোল টুকে এঁকে চলে যাব। ওকে, আজকে হচ্ছে 3025। তো প্রথমে হচ্ছে আবু হাসনাত রাফি, যদি তোমার কোনো কোশ্চেন থাকে বলতে পারো। না স্যার, কোশ্চেন নেই স্যার।
বুঝছি স্যার। আচ্ছা 10.3 যে ম্যাথটা আছে এটা অ্যাসাইনমেন্ট, ঠিক আছে? এটাই তোমাদের অ্যাসাইনমেন্ট। তোমাদের অ্যাসাইনমেন্ট শুধু একটা জি অঙ্ক স্যার। নাই, 10.1 থেকে 10.9, এই 9টা অঙ্কই তোমাদের অ্যাসাইনমেন্ট। জি স্যার। যার যেই অঙ্কে সমস্যা থাকবে নেক্সট ক্লাসে আমাকে বলবা, ঠিক আছে? আচ্ছা এই অ্যাসাইনমেন্টটা এখন কি করবা, কিভাবে জি জমা স্যার। দিবা, একটা কোশ্চেন জি আসতে স্যার। পারে স্যার এই অ্যাসাইনমেন্টটা কিভাবে জমা দিব। আমি গুগল ক্লাসরুমে এই কোশ্চেনটা মানে ম্যাথগুলো আমি গুগল ক্লাসরুমে অ্যাসাইনমেন্ট আকারে দিব। সবাই এটা নিজ নিজ খাতায় করে ছবি তুলে জমা দিবা, নিজ নিজ খাতায় করে ছবি তুলে জমা দিবা, ঠিক আছে? গুগল ক্লাসরুমে। ওকে, তাহলে আবু হাসনাত রাফির পরে স্যার গুগল ক্লাসরুমে আপলোড দিব স্যার? গুগল ক্লাসরুমে জমা দিব স্যার? মানে ছবিগুলো কোথায় জমা দিব স্যার? হ্যাঁ গুগল ক্লাসরুমে আমি অ্যাসাইনমেন্ট ক্রিয়েট করে দিব আজকে, ওইখানে জমা দিবা ছবি তুলে, জি স্যার। ঠিক আছে? জি সবাই স্যার। নিজের নিজের মতো হাতে লিখবা, লিখে হাতের লেখা তো আর আলাদা হওয়া যাবে না, মানে এক হবে না অবশ্যই। সবাই নিজের মতো 9টা অঙ্ক করবা। যদি কোনো সমস্যা থাকে সেই অঙ্কটা আমাকে নেক্সট ক্লাসে বলবা, আর যদি সমস্যা না থাকে এটা পরশু দিনের ক্লাসের আগে আমাকে জমা দিবা, ঠিক আছে? স্যার আসসালামু আলাইকুম জি স্যার। স্যার। ওকে নাদিম মাহমুদ, আমি আসতেছি হিমেল পরে। নাদিম মাহমুদ, কোনো কোশ্চেন থাকলে করতে পারো। স্যার কোশ্চেন নাই আপাতত আজকে। ওকে মাগরিবুল ইসলাম দিদার, মাগরিবুল ইসলাম দিদার জি স্যার। স্যার 172030। হ্যাঁ বলো। স্যার কোনো সমস্যা নেই, কিন্তু স্যার অ্যাসাইনমেন্টের ডেটটা যদি জমা দেওয়ার ডেটটা যদি একটু আগায় দিতেন স্যার, অনেকগুলো অঙ্ক আছে করতে হবে না তো। আগায় দিতাম বলতে কি কালকে দিব? মানে স্যার আগায় পিছিয়ে দেওয়া দেওয়ার বলতে কথা কি? বলতেছি স্যার, নেক্সট ক্লাসের না দিয়ে তারপরে করতে। ওকে তাহলে রবিবার, রবিবার জমা দিবা, রবিবারের মধ্যে, ঠিক আছে? জি স্যার। ওকে। জি স্যার। মুস্তাফিজুর রহমান 17203019। জি স্যার। এরপর সাজ্জাদ হোসেন 17203032। জি স্যার, কোনো সমস্যা নাই। মৃন্ময় কুমার 17203034। স্যার সমস্যা নাই স্যার। এরপরে আসিফ আহমেদ 17203023। মশিউলে দুর্জয় 17203002। দীপ্ত মিমতিস, কি ব্যাপার মশিউলের? স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার। কে তুমি? স্যার দীপ্ত স্যার। দীপ্ত মিমতিস, ও আচ্ছা জি তোমার রোল নাম্বার স্যার। 1710। হ্যাঁ বলো। ইয়েস স্যার। স্যার প্রশ্ন হলো স্যার, মানে ম্যাথ গুলো যে করব শুধু জাস্ট মানে প্রশ্ন তুলে করব না স্যার, মানে শুধু অ্যান্সারটা স্যার? ম্যাথ গুলো যে করবা প্রশ্ন তুলে করবা, অবশ্যই প্রশ্ন তুলে করবা, কারণ তুমি তো এটা অ্যাসাইনমেন্ট আমাকে আর হার্ড কপি জমা দিতে পারতেছো না, এটা তোমার নোট হিসেবেই থেকে যাবে, ঠিক আছে? জি এবং স্যার ঠিক অবশ্যই আছে। অ্যাসাইনমেন্টের অঙ্কগুলো বুঝে বুঝে করার চেষ্টা করবা। যার যে জায়গায় সমস্যা থাকবে, সমস্যা হবে এটাই স্বাভাবিক। যেহেতু তুমি একবারে নতুন টপিকসে ম্যাথ করতেছো, তোমার কাছে সলিউশন দেওয়া আছে, বইয়ের সলিউশনটাই করে দেওয়া আছে। তুমি অঙ্কটা করার সময় বুঝে করার চেষ্টা করবা, যার যে অঙ্কে যেই পয়েন্টে সমস্যা হবে সেই পয়েন্টটাই আমাকে বলবা, এটাই তোমার কাজ। অ্যাসাইনমেন্টের মূল উদ্দেশ্য শুধু জমা দেওয়া না, তোমার ওই অঙ্কের সমস্যাটা সমাধান করে নেওয়া আমার কাছ থেকে, ঠিক আছে? আশা করি সবাই ক্লিয়ার। ফয়সাল বাড়ি, ওয়ালাইকুম স্যার। কোনো সমস্যা থাকলে কথা বলো। হ্যালো। তানভীর না স্যার আলম, কোনো সমস্যা নাই স্যার, বুঝছি আজকে। ওকে, তানভীর আলম, তানভীর আহমেদ, স্যার প্রবলেম নাই স্যার। ওকে 17203003। তানভীর আহমেদ, কোনো সমস্যা নাই। ওকে সাকিব পরানের আইডি, সাকিব পরানের আইডি, সাকিব পরান 17203006। মাহমুদ নিলয় 16103080। নিলয় বুঝতে পারছো? ওই ম্যাথটা করলে তুমি বুঝতে পারবে অটোমেটিক্যালি, জি ঠিক আছে? ওকে স্যার, মানে হচ্ছে স্যার পাওয়ার ফ্যাক্টর যদি আমি কমাই তাহলে ভোল্টেজ রেগুলেশনের অবস্থাটা কিরকম হচ্ছে ওই ম্যাথটা করলে ক্লিয়ার হবে। হ্যাঁ ওই ঠিক ম্যাথটা আছে করলে তুমি ক্লিয়ার বুঝতে পারবে, ঠিক আছে? আবার পাওয়ার ফ্যাক্টর বাড়ায়ও ওকে স্যার। দেখবা, যে বাড়াইলে কি হয়। 0.8 এর জায়গায় ওকে স্যার। 0.9 ধরবা,
তাহলে কি হয় দেখবা। মাহমুদ মিলনের পর সাইফ মাহমুদ। আসসালামু আলাইকুম স্যার। কোনো সমস্যা আছে? স্যার সমস্যা নেই স্যার, ম্যাথ করে স্যার সমস্যা হলে আপনাকে জানাবো স্যার। হ্যাঁ সেটা তো অবশ্যই। মেহেদি স্যার ওই হাসান পাওয়ার হিমেল। ফ্যাক্টর স্যার 1 দিলে স্যার কি হবে স্যার, যদি বাড়াই মানে 1 দিই যদি? পাওয়ার ফ্যাক্টর যদি 1 দাও তাহলে ছবিটা এরকম একটা ছবি হবে, ঠিক আছে? এরকম জি একটা ছবি পাওয়া। এরকম স্যার। একটা ছবিতে তো বুঝতেই পারতেছো এটা কিছুই না, পিথাগোরাসের উপপাদ্য। জাস্ট স্যার। হচ্ছে ভিআর প্লাস আইআর হোল স্কোয়ার প্লাস আইএক্স এর হোল স্কোয়ার করলে যেটা পাবা, ঠিক আছে? ওটাও দেখবা, সেটা অবশ্যই ভোল্টেজ রেগুলেশন পজিটিভ হবে, কত জি হবে স্যার। সেটা দেখবা। ওকে? ওকে স্যার। হ্যাঁ হিমেল কিছু বলতে চাচ্ছিলা? স্যার সমস্যা আজকে স্যার অনেকটুকুই